তো রিসেন্টলি পিপলস ব্যাংক অফ চায়নার ডেপুটি গভর্নর একটি প্রেস কনফারেন্সে এমন একটি তথ্য দিয়েছেন যেটা শুধু চীনের জন্য নয়, সারা পৃথিবীর জন্যই বড় চিন্তার বিষয়। এই পিপলস ব্যাংক অফ চায়না চীনের একটি কেন্দ্রীয় ব্যাংক, ঠিক যেমন আমাদের এখানকার আরবিআই। এখন ডেপুটি গভর্নর জানিয়েছেন যে চীনের মোট ঋণের পরিমাণ এখন তাদের জিডিপিরও 300% ছাড়িয়ে গেছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, তাদের দেনা এখন তাদের পুরো অর্থনীতির 3 গুণ। এই ব্যাপারটা কতটা ভয়ঙ্কর সেটা বোঝাতে গেলে একটা তুলনা দরকার। আমেরিকার বর্তমানে দেনা প্রায় $35 ট্রিলিয়ন, আর তাদের জিডিপি $30 ট্রিলিয়ন আশেপাশে। মানে আমেরিকার ঋণের পরিমাণ তাদের জিডিপির প্রায় 110%। আর এই 110% ঋণ নিয়েই আমেরিকায় কেমন তুফান চলছে আপনি জানেন। বিভিন্ন পলিসি নিয়ে বিতর্ক, বাজেটে কাটছাট আর রাজনৈতিক টানাপোড়েন। অনেকে তো বলেই দিয়েছে যে জো বাইডেনের জনপ্রিয়তা কমার পেছনে এই ঋণ সংকট বড় কারণ ছিল। তাহলে এখন নিজেই ভাবুন, যদি আমেরিকা 110%-এর জন্য এত কিছুর মুখোমুখি হয়, তাহলে চীনের অবস্থা কতটা গুরুতর হতে পারে, যেখানে তাদের ঋণ 300% ছাড়িয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, চীনের এই বিপুল ঋণ কোথা থেকে এলো? কেন বিশ্বব্যাপী মিডিয়া এ নিয়ে কোনো কথা বলছে না? আর এর প্রভাব কি হতে পারে ভারতের মতো প্রতিবেশী দেশের ওপর? এই সব প্রশ্নের উত্তর আমরা জানবো আজকের এই ভিডিওতে। সঙ্গে থাকুন এই ভিডিওটির, কারণ চীনের এই ঋণ শুধুমাত্র তাদের সমস্যা নয়, এটি একটি এমন আগুনের আঁচ যেটা অনেক দূর অবধি পৌঁছাতে পারে। ভিডিওটি কন্টিনিউ করার আগে একটি ছোট্ট অনুরোধ করব, আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। দেখুন, গল্প এখানেই শেষ নয়। আমরা তো মাঝে মধ্যেই আমেরিকার পিছনে লাগি, ওদের ঋণ নাকি পৃথিবীর সব থেকে বেশি। ঠিক আছে, যুক্তি কিছু থাকতেও পারে, কিন্তু আপনি হয়তো এটিও জানেন যে আমাদের ভারত নিয়েও কিন্তু এই ঋণ নিয়ে কম হইচই হয় না। বিরোধীরা যখনই সুযোগ পায় তখনই তারা বলে যে ভারত ঋণের জালে জড়িয়ে যাচ্ছে। এই নিয়ে সাংবাদিক সম্মেলন থেকে শুরু করে সংসদে চেঁচামেচি, এই সব কিছু হয় যেন দেশের অর্থনীতি একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু বাস্তবটা একটু চোখ মেলে দেখুন। ভারতের মোট সরকারি ঋণ এখন প্রায় $600 বিলিয়ন। এখন আমাদের দেশের জিডিপি সেটি তো এখন প্রায় $4 ট্রিলিয়ন ছাড়িয়েছে। মানে আমাদের ঋণ জিডিপির প্রায় 15%-এর মতো, যেটা তুলনামূলকভাবে অনেকটাই কম। তা সত্ত্বেও কেমন হইচই পড়ে যায়। তাহলে ভাবুন চীনের ক্ষেত্রে কতটা ভয়ঙ্কর ব্যাপার এটি। চীনের মোট ঋণ এখন কত জানেন? প্রায় $57 ট্রিলিয়ন। হ্যাঁ, আপনি ভুল শুনছেন না, 95% লোকের কল্পনার বাইরে এই অঙ্কটা। তবে অনেকেই বলতে পারেন যে আরে কিছুদিন আগেই তো চীনের সরকার বলছিল যে তাদের ঋণ জিডিপির 100% মাত্র। হ্যাঁ, আপনারা ঠিকই বলছেন, কিন্তু সেখানে একটুখানি খেলা রয়েছে। চলুন সেটাই পরিষ্কার করি। চীন যে আগের রিপোর্টে বলেছিল যে তাদের 100% রয়েছে, সেটা ছিল শুধুই কেন্দ্রীয় সরকারের ঋণ, মানে শুধু বেইজিং এর হিসেব। আর এই কেন্দ্রীয় সরকারের ঋণই প্রায় $18 ট্রিলিয়ন। কিন্তু এবার যা সামনে এসেছে সেটা পুরো চীনের সব ঋণ মিলিয়ে, মানে রাজ্য সরকার, মিউনিসিপাল কর্পোরেশন, লোকাল অথরিটি, সব জায়গার দেনা একসঙ্গে ধরা হয়েছে। তাহলে যদি শুধু কেন্দ্রীয় সরকারই $18 ট্রিলিয়ন ধার নেয়, তাহলে গোটা দেশ মিলে 57 ট্রিলিয়নে পৌঁছানোটা কি খুব অবাক করার মতো? এখন সব থেকে ভয় ধরানোর বিষয়টা শুনুন। চীনের পিপলস ব্যাংকের ডেপুটি গভর্নর নিজে স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ, আমাদের ঋণ 300% ছাড়িয়েছে, কিন্তু আমাদের অর্থনীতি এখনো দুর্বল। তাই আগামী দিনে আরো নতুন মনিটারি পলিসি আনা হবে যাতে লিকুইডিটি বাড়ে। সোজা ভাষায় এই পলিসিগুলি আবারও ঋণের পরিমাণ বাড়াবে। তাহলে আগামী দিনে চীনের ঋণ যদি 300 থেকে 350% পৌঁছে যায়, তাতে কারোর আর কোনো অবাক হওয়ার কিছু থাকবেই না। অর্থাৎ দেশ এখন যেমন চলছে তাকে কেবল ভগবানই বাঁচাতে পারেন। এই কারণেই চীনের নিজস্ব অর্থনীতিবিদরাও এখন ভয় পাচ্ছেন। তারা বুঝে গেছেন এবং মেনে নিচ্ছেন। যে রিপোর্ট চীনের গভর্নর প্রকাশ করেছেন তা থেকেই স্পষ্ট, চীনের অর্থনীতি এখন একেবারে ভগবানের ভরসায় চলছে। গত 2.5 বছরে, অর্থাৎ করোনা পরবর্তী সময়ে চীন সরকার যতবার চেষ্টা করেছে দেশের অর্থনীতিকে ঘুরিয়ে দাঁড় করাতে, একটার পর একটা পদক্ষেপ নিয়েছে, কিন্তু সবগুলোই ব্যর্থ হয়েছে। চেষ্টাগুলির কোনো বাস্তব ফল আসলে আসে। এখন এই পরিস্থিতিতেই এখন চীনের জনতা ও অর্থনীতিবিদদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখন এই ভয়াবহ অবস্থা প্রি ট্রাম্প অ্যাকশনসের মধ্যে পড়ে। মানে হলো, ডোনাল্ড ট্রাম্প এখনো পূর্ণ মাত্রায় কোনো কড়া পদক্ষেপ নেননি চীনের বিরুদ্ধে। এখনো পর্যন্ত যেসব ট্যারিফ বসানো হয়েছে সেগুলি 5 থেকে 10%-এর মধ্যে। কিন্তু ট্রাম্প তো অনেক আগেই হুমকি দিয়ে দিয়েছিলেন যে যদি তিনি আবার প্রেসিডেন্ট হন তাহলে 25%, 50%, এমনকি 100% পর্যন্ত ট্যারিফ বসাতে পারেন চীনা পণ্যের ওপর। আর এখন তো তিনি প্রেসিডেন্ট হয়ে গেছে, তাহলে ভাবুন এবার কি হবে। যদি এই মাত্রায় ট্যারিফ বসে, তাহলে চীনের সব থেকে বড় শক্তি, তাদের এক্সপোর্ট, তা মারাত্মকভাবে কমে যাবে। আর রপ্তানি কমলেই চীনের রাজত্ব কমে যাবে এবং তাদের হাতে আর কোনো ক্যাশ থাকবে না। এই অবস্থায় তারা কিভাবে ইন্টারেস্ট দেবে? ঋণের কিস্তিগুলোই বা কিভাবে শোধ করবে? এই পরিস্থিতি আরো খারাপ হলে চীনে মাস ব্যাংক্রাপসি শুরু হবে। মানে একের পর এক বড় বড় ব্যাংক দেউলিয়া হয়ে পড়বে। আর যখন ব্যাংকিং সিস্টেম ভেঙে পড়বে, তখন চীনের অর্থনীতিও ক্র্যাশ করে পড়ে যাবে। আর মজার ব্যাপারটা কি জানেন? ডোনাল্ড ট্রাম্প শুধু এখানেই থামেননি, তিনি এমনভাবে পদক্ষেপ নিয়েছেন যাতে চীন পালানোর কোনো রাস্তাই না পায়। তার প্রথম প্রেসিডেন্সি থাকাকালীন তিনি একের পর এক কড়া সিদ্ধান্ত নেন চীনের বিরুদ্ধে।
কিন্তু তখনও চীন একটা কৌশলে বেঁচে যেত। তাদের সবথেকে বড় হাতিয়ার ছিল তাদের কারেন্সি ইউয়ান। চীন তখন ইচ্ছাকৃতভাবে তাদের ইউয়ানকে ডলারের তুলনায় দুর্বল করে ফেলত। এতে তাদের রপ্তানি কম হলেও রপ্তানির মূল্য কমতো না, বরং সেই দুর্বল মুদ্রার কারণে পণ্যের দাম আন্তর্জাতিক বাজারে কমে যেত, ফলে বিদেশি ক্রেতারা কিনতে থাকতো। এই ট্রিকেই তারা নিজেদের অর্থনীতিকে টিকিয়ে রেখেছিল। কিন্তু এবার ডোনাল্ড ট্রাম্প পুরোপুরিভাবে তৈরি হয়ে এসেছেন। তিনি আর চীনের কোনো পুরনো চালগুলিকে কাজ করতে দিচ্ছেন না। চীন আগে যা করত সেটা খুবই কৌশলী ছিল। তারা ইচ্ছাকৃতভাবে তাদের কারেন্সি ইউয়ানকে দুর্বল করত ডলারের তুলনায়। এর ফলে রপ্তানি কম হলেও তাদের লাভের পরিমাণ কমতো না। কিন্তু এবার ট্রাম্প সেটা হতে দেননি। আগে ইউয়ানের মান ছিল প্রতি ডলারে প্রায় 7.5, আর এখনও সেটা সেখানেই ঘোরাফেরা করছে 7.5-এরই আশেপাশে। কিন্তু এবার ট্রাম্প সেটা 8, 9 বা 10 পর্যন্ত নামতে দেননি, কারণ একবার ইউয়ানের মান এত নিচে নেমে গেলে চীনের রপ্তানির দাম এত কমে যেত যে ট্রাম্প যেসব ট্যারিফ বসিয়েছেন সেগুলির কোনো প্রভাব থাকতো না। সোজা কথায় এবার ট্রাম্প এমনভাবে প্রস্তুত যে চীনের পালানোর আর কোনো পথই খোলা নেই। এখনও তার প্রায় 3 বছরের একটা সময়কাল বাকি প্রেসিডেন্ট হিসেবে, আর এই সময়ের মধ্যেই চীনের অবস্থা দিন দিন খারাপ থেকে আরও খারাপতর হবে, এটা এক প্রকার নিশ্চিত। শি জিনপিং এর স্বপ্নের সুপার পাওয়ার চায়না হয়তো বাস্তবে আর রূপ নেবে না, বরং সামনে অপেক্ষা করছে এক গভীর ধ্বংসের অধ্যায়। আর সেই অধ্যায় শুরু হবে ঠিক তখনই যখন ট্রাম্প তার পরবর্তী চালটা চালবেন। চীনের ভেতরের গোপন বৈঠক, দুর্বল অর্থনীতি এবং আন্তর্জাতিক প্রেসার সব মিলিয়ে এক ভয়ঙ্কর ভবিষ্যৎ গড়ে উঠছে। আর সেই ভবিষ্যতের প্রতিটা মোড়ে কি হচ্ছে আর কি হতে চলেছে সেটাই আমরা নিয়ে আসবো আপনাদের সামনে। তাই এই ভিডিওটি যদি আপনার গুরুত্বপূর্ণ লেগে থাকে এবং এই বিষয়ে আপডেটেড থাকতে চান, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এমন কিছু ইউনিক ইনফরমেশন আনি যেগুলি আপনি হয়তো কখনো শোনেননি। ধন্যবাদ।